ইতিকা বাচ্চা, শেষ পর্যন্ত একেও বলে দিলি? দুনিয়ায় কি মানুষের অভাব পড়েছিল যে একে তোর বলতে হলো? অদ্রি ভেবেছিল সে কলটা ধরবে না, কিন্তু পরক্ষণেই কি মনে করে যেন কলটা রিসিভ করলো। সেই কলটা কানে নিতেই মেহরাব চিৎকার করলো, বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? কিসের এত দরদ তোর আয়েশার উপর? এক্ষুনি বাড়ি ফিরে চল, নয়তো সবাই জেনে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। অদ্রি গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বলে উঠল, তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। আমার লাইফ আমি যা খুশি করব। আর অদ্রি কখনোই কাউকে দরদ দেখায় না। প্রয়োজন মনে হয়েছে তাই তাকে সাহায্য করেছি, এর বেশি কিছুই না। আর তুমি বললেই আমি বাড়ি ফিরে যাব না, অ্যান্ড ইটস মাই ফাইনাল ডিসিশন, মাইন্ড ইট। মেহরাবকে কিছু বলতে না দিয়ে অদ্রি কলটা কেটে দিয়েছে। তার মেজাজ এবার আরো খারাপ হয়ে গেল, কিন্তু এর মধ্যে সে দেখতে পেল রাস্তার ধারে কালো রঙের একটি গাড়ি দাঁড় করিয়ে রাখা। গাড়ির নাম্বার প্লেটের দিকে নজর পড়তেই অদ্রি বুঝে নিল গাড়িটি কার। সে নিজের গাড়িটি কালো গাড়ির সামনে এনে দাঁড় করালো। ঠিক তখনই অপর গাড়ি থেকে দুজন বের হয়ে অদ্রির গাড়িতে উঠে পড়ল। দুজনের পরনে শার্ট আর জিন্স। তারা আর কেউ না, অদ্রির ক্রাইম পার্টনার সিয়াম আর নিথি। অদ্রি পুনরায় গাড়ি চালাতে শুরু করলে সিয়াম ট্যাব বের করে বলে ওঠে, হাইওয়ে ধরে ডানে চলে যান। আর শোন, নাম্বারটি যার সে এখনো বাঁশবনের ওই জঙ্গলটায় আছে। আমরা ঠিক জায়গায় যাচ্ছি তো? অদ্রি সামনের দিকে তাকিয়ে বলে উঠল। কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে। নিধি সামনের সিটে হাত ঠেকিয়ে জিজ্ঞেস করলো, আবার কি হলো? আরে ইতি সব কাজ পন্ডুল করে দিয়েছে। ইতি তার বড় ভাইকে সব বলে দিয়েছে। ওর এই ন্যাকামোর জন্যই তো ওকে আমার সাথে কোথাও নিয়ে যায় না আমি। সিয়াম কপাল কুঁচকে তাকিয়ে বলল, তোর লালটু খান জানে সব? অদ্রি সিয়ামের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল, তাকে বলে কি আরো নিজের বিপদে কি আনবো নাকি? তাছাড়া কাজ শেষ করি তো ফিরে আসবো। নিধি নিজের ফোনটা বের করলো, সিটে হেলান দিয়ে বলে উঠল, সে ঘুরে পালি যে ভয়ঙ্কর কাজে যাচ্ছি সেখান থেকে বেঁচে ফিরবো নাকি তারই তো কোনো ঠিক নাই। মনে হয় না আজ আর তুই খান বাড়িতে ফিরে যেতে পারবে। সিয়াম ট্যাবে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে আর ওদের কথা শুনছে। এমন সময় সে নিজের আঙ্গুলগুলো থামিয়ে বলে উঠল, কিরে, তুই বললি মিশনে যাচ্ছিস, কিন্তু কার বিপক্ষে লড়তে যাচ্ছিস সেটাই তো বললি না। অদ্রি ক্ষীণ হাসলো আর মজা নিয়ে বলে উঠল, উদয় মাহতাব উজ্জ্বলের ডেরায় যাচ্ছি আমরা। নামটা শোনার সাথে সাথে সিয়াম নিধি দুজনেই আটকে উঠল। নিধি বলে উঠল, পাগল হয়ে গেছিস তুই? মাহতাব গ্রুপের সাথে লড়তে যাচ্ছিস, তাও দুজন যুবক যুবতী নিয়ে। অদ্রি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই বলে উঠল, তো কি হয়েছে? আমরা কি ভয় পাই নাকি? এর আগে 2টো মিশন সলভ করেছি আমরা। সিয়াম অদ্রির দিকে ফিরে বলে উঠল, ওইটা জাস্ট আমার ভাইকে হেল্প করার জন্য। তখন আমাদের সাথে পুরো ফোর্স ছিল, কিন্তু আজ কিছুই নেই। অদ্রি এবার রেগে ওদের দিকে তাকালো আর তেজ নিয়ে বলে উঠল, তাহলে তোরা এক্ষুনি গাড়ি থেকে নেমে বাড়ি চলে যা। আমি একাই চলে যাবো, আর যা যা করার একাই করবো আমি। সিয়াম জানে যে অদ্রি কারোর কথাই শুনবে না। ও তেজের কাছে হার স্বীকার করে তারা আর ফিরে গেল না। সিয়াম নিজ মনে ভাবছে, এতদিন তো ভাইয়ার ইনভেস্টিগেশনে সাহায্য করেছি, তখন তো তাদের সাথে ফোর্সও ছিল, কিন্তু এবার কি যে হবে। সিয়াম বাহিরের দিকে তাকিয়ে তাই ভাবছে, আর নিধি সিগন্যাল খোঁজার ট্রাই করছে। অলরেডি তারা ঢাকার বাহিরে চলে এসছে। এই তো আর ঘন্টা দুয়েক, তারপর তাদের সাথে কি হবে তারা তা নিজেরাই জানে না। দুপুর হতে মেহরাব বাড়ি ফিরেছে। রাস্তা ব্লক করে লাভ হয়নি। অদ্রি এর আগেই ঢাকা ত্যাগ করে চলে গেছে। মেহরাব মূলত আয়াসকে ফোনে না পেয়ে বাড়িতে ফিরেছে। সে মনে করছে আজ যদি অদ্রি এতটা দুর্গম আর বিপজ্জনক জায়গায় গিয়ে থাকে সেটার জন্য একমাত্র আয়াসই দায়ী। সে যখন বাড়িতে ফিরে এলো, দেখলো তখনও আয়াস বাড়ি ফিরে আসেনি। তাই সে আবার অদ্রিকে খুঁজতে বের হয়ে গেল। অপরদিকে দুপুরের কাজগুলো শেষ করার পর আয়াস যখন বাসায় ফিরল তখন অনেকটাই দেরি। সে এখনো জানতেই পারেনি তার শখের কোম্পানির সকল ডাটা এখন অন্য কারোর কবজায়। আয়াস নিজ রুমে আসতেই শুনতে পেল তার ফোনটা রিং হচ্ছে। সে ক্লান্ত হাতেই ফোনটা রিসিভ করলো। হ্যাঁ বল রাহাত, কিছু বলবি? রাহাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, থ্যাংক গড তুই শেষমেশ কলটা রিসিভ করলি। কেন, কি হয়েছে? রাহাত লম্বা শ্বাস নিয়ে বলে উঠল, উজ্জ্বল আমাদের কোম্পানির সকল ডেটা হ্যাক করে নিয়েছে। হোয়াট, আর ইউ ম্যাড রাহাত? কি বলছিস তুই? রাহাত ঢোক গিলে বলে উঠল, হ্যাঁ এটাই সত্য। আয়াস অস্থির হয়ে উঠেছে, কিন্তু তাতে পাত্তা না দিয়ে সে আশ্বাস দিয়ে বলে উঠল, দেখছি আমি। আয়াস কল কাটতে নিলে রাহাত ফের বলে ওঠে,
আসলে অদ্রিও। আয়াস ফোনটা আবারও কানে ধরে বলে উঠল, অদ্রি, কি হচ্ছে অদ্রি? আসলে অদ্রি মানে আয়াস দাঁতে দাঁত পিষে চিৎকার করে বলল, কি হচ্ছে বল, কি হচ্ছে আমার অদ্রির? সাদিফ তোকে কল দিচ্ছিল, তখন তোর বদলে কলটা অদ্রি রিসিভ করে। আর সাদিফও না বুঝে সকল কথা অদ্রিকে বলে দেয়। এখন অদ্রি যেমন মেয়ে, ও যদি তোর আরো ক্ষতি করে দেয়। আয়াস এবার তেতে উঠে বলল, সেন্স কি রাস্তার কুকুরদের খাইয়ে দিয়েছিস? অদ্রকে কেন বললি এসব? আমি ছিলাম না সেটা বুঝলাম, তো কলটা কেটে দিতে পারলি না? তুই কি ভয় পাচ্ছিস আয়াস? অদ্রি তোর কোনো ক্ষতি করে দিতে পারে ভেবে? আয়াস সামনে থাকা টেবিলে সহজরে লাথি মেরে দেয়। সঙ্গে সঙ্গে টেবিলের উপর থেকে ফুলদানিটি নিচে পড়ে ভেঙে গেল। আয়াস তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, ও হচ্ছে আরণিকা খান অদ্রি। আমার থেকে ভালো ওকে আর কেউ চিনতে পারবে না। আমার পিছনে লেগে থাকলেও কখনোই আমার কোনো ক্ষতি করবে না। আমার ভয় বলতে ওকে হারানোর। অদ্রি যে চুপ করে বসে থাকার মতো মেয়ে নয়। রাহাতকে কিছু বলতে না দিয়ে আয়াস কলটা কেটে লম্বা কদম ফেলে বেরিয়ে যাচ্ছিল। তখনই তার পথ আঁকড়ে দাঁড়ায় ইতি। ইতিকে দেখে আয়াস প্রশ্ন করবে তার আগে ইতি চোখ বন্ধ করে বলে উঠল, আয়াস ভাইয়া, অদ্রি চট্টগ্রামের বাসবন এলাকায় গিয়েছে, প্লিজ ওকে ফিরিয়ে নিয়ে আসুন। কোনো মতে কথাটা বলে ইতি সেখান থেকে দৌড়ে চলে গেল। আয়াস কপালে ভাঁজ ফেলে পকেট থেকে ফোনটা বের করলো। পিয়াসকে কল করলো সে। পিয়াস কল ধরার সাথে সাথে সে বলে ওঠে, ইমিডিয়েটলি সকল গার্ডস সহ চট্টগ্রাম বাসবনের দিকে রওনা দাও, আমি আসছি। পিয়াস আমতা আমতা করে বলে উঠল। কেন স্যার? আয়াস রেগে বলে উঠল, যে শাট আপ, যা বলেছি তাই করো। পুরো জঙ্গলকে ঘিরে ফেলো, আমি এক্ষুনি আসছি। আয়াস কল কেটে দ্রুত পায়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্পিডে বেরিয়ে গাড়ি ছুটিয়ে সে চলে গেল। আয়াসের বাহির দিক স্বাভাবিক হলেও তার অভ্যন্তরে অস্থিরতা ঝাঁক বেঁধে বসে রয়েছে। আয়াস স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে বলে উঠল, কেন জান, কেন কেন তুই এভাবে বিপদের মুখে চলে গেলি? কোম্পানি ধ্বংস হলে আমি আয়েশ ঠিকই নিজের রাজত্বে আমার করে নিতে পারতাম, কিন্তু তোকে হারিয়ে ফেললে বাঁচবো কি নিয়ে আমি? আমার বুক যে কাঁপছে, তোকে হারানোর ভয় ঘিরে ধরছে আমাকে। একবার ফিরে যান, তোকে আগলে রাখবো আমি। তুই শুধু ঠিক থাক, আর কিছুই চাই না আমার। কোথায় আছিস জান, কোথায়? ঘন জঙ্গলে প্রবেশ করলো চলন্ত প্রাইভেট গাড়িটি। চারদিক যখন তার একান্তবোধ প্রকাশ করছে, তখন বন থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। সেই আওয়াজে কেঁপে উঠল পেছনে বসে থাকা এক কন্যা। কিন্তু স্টিয়ারিং ধরে থাকা রমণী তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হলো না। সে নিজের মতো দক্ষ হাতে বনের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় নিধি বলে উঠল, অদ্রি রে, আমার কলেজে শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে, ফিরে গেলে হয় না? অদ্রি সামনের দিকে তাকিয়েই রইল। পাশ থেকে একটা পানির বোতল তুলে নিধির দিকে এগিয়ে দিল। নিধির দিকে না তাকিয়েই বলল, তোর মরুভূমির মতো কলিজায় একটু পানি ঢেলে নে, আর ফিরে যাওয়ার কথা বলছিস? অদ্রি যখন কোনো কাজ করবে বলে ভেবে নেয়, তখন তাকে কেউ আটকাতে পারে না। তাছাড়া তোদের তো বলেছিলাম চলে যেতে, তোরা থেকে গেলি কেন? নিধি পানির বোতল নিয়ে ঢকঢক করে পুরো বোতলের পানি শেষ করে ফেলল। সে জানে অদ্রি তার কথায় কখনোই কানে নিবে না। অন্যদিকে সিয়াম মনির সুখে ঘুমোচ্ছে। নিধি সেদিকে তাকিয়ে বিড়বিড় করল, এই শালার ঘুম যদি উড়ে যেত তাহলে আমি খুশি হতাম। সুন্দর চেহারা আর হিরোর পার্ট যদি উদাও হয়ে যেত তাহলে আরো ভালো হতো। দেখছে আমি টেনশনে মরছি, আর সে দিব্যি ঘুমাচ্ছে। ওর কানের কাছে তো বোম মেরে দেওয়া উচিত। নিধি কথা গোপনে হলেও তা যেন বাস্তবে রূপান্তরিত হলো। তাদের গাড়ি থেকে বেশ কিছুটা দূরে বোমার শব্দ পাওয়া গেল, তার সাথে ফায়ারিংয়ের। সিয়াম বুকে হাত ঠেকিয়ে ধড়ফড় করে উঠে বসল। অদ্রির দৃষ্টিতে সতর্কতার বাণী স্থির তার চোখের দৃষ্টি। অদ্রি গাড়ির সিট বেল্ট খুলে বাহিরে বের হয়ে আসলো। তার সাথে ডিকি থেকে হকি স্টিক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তাকে এগিয়ে যেতে দেখে সিয়াম দ্রুত তার পথ আঁকড়ে দাঁড়ালো। একা একা কোথায় যাচ্ছিস তুই? অদ্রি ওর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলে উঠল, তোরা তো ভয়ের জন্য মরেই যাচ্ছিস, তাই একা একাই যাচ্ছি। যাবো আর লুকিয়ে সব জিনিস নিয়ে চলে আসবো, কিন্তু যদি ধরা খেয়ে যাই তাহলে হাতে অস্ত্র তুলতেই হবে। হক স্টিক কি কোনো অস্ত্র হলো নাকি? এরা দিয়ে কিছুই হবে না। আমাদের সাথে করে ফোর্স আনা উচিত ছিল। তার থেকে ভালো মেহরাব ভাইকে বললেও লাভ হতো। হঠাৎ অদ্রি তেতে উঠল। এত মেহরাব ভাই মেহরাব করবি না তো, কানের 12টা বেজে যায়।
আর ফোর্স লাগবে কেন? আমি একাই যথেষ্ট। আর অস্ত্রের কথা বললি? এই কথা বলে অদ্রি তার পেছনে শার্টের ভাঁজ থেকে একটি বন্দুক বের করলো। অদ্রির হাতে আসল বন্দুক দেখে সিয়াম ঢোক গিলে জিজ্ঞেস করলো, তুই বন্দুক পেলি কোথায়? অদ্রি অধরে বাঁকা হাসি রেখা যেন আরো প্রশস্ত হলো। কেন বড় আব্বু, আলমারি থেকে নিয়ে এসেছি। আরো একটা ছিল কিন্তু সেটা নেইনি। তোর বড় আব্বুর বন্দুক ব্যবহার করতে হয়? তো কেন ব্যবহার করবে না? সে একজন বিজনেসম্যান আর তার সেফটিটা সবার আগে। এমন সময় দূর থেকে আবারও গুলির শব্দ ভেসে এলো। নিধি এবার আর গাড়ির মধ্যে থাকতে পারল না। সে বেরিয়ে এসে বলে উঠল, যা হবার তা তো হবেই। তোরা এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? চল কাজটা তাড়াতাড়ি শেষ করে আসি। বাঁচার থাকলে বাঁচবো, আর মরা হলে মরবো। তাও তোদেরকে একা ছাড়বো না। সিয়াম অদ্রি নিজেদের দিকে তাকালো। অনেক হলো মজার কথা। এবার সত্যিই তাদের শত্রুর ডেরায় প্রবেশ করতে হবে। হয় আজ মৃত্যু হবে, নয়তো জিত। কিন্তু খালি হাতে যে তারা ফিরে যাবে না। অশান্ত মন আর অশান্ত প্রকৃতির মধ্যে দুরন্ত গতিতে গাড়ি চালাচ্ছে আয়াস। যদি পারত তাহলে হয়তো গাড়িকে উড়িয়ে নিয়ে যেত। তার পাশেই ফোনে একের পর এক কল বেজেই যাচ্ছে, কিন্তু সে বিভোর এক কন্যার চিন্তায়। তার চোখ অস্থির, যেন তা বহু খারাপ দিকের ইঙ্গিত দিয়ে দিচ্ছে। মস্তিষ্ক হয়ে উঠেছে অশান্ত ধ্বনি। হৃৎপিণ্ড বেরিয়ে আসার পায়তারা করছে। আবার কল বাজতে শুরু করলে আয়াস এবার কলটা রিসিভ করে। কণ্ঠ তার কাঁপছে। হঠাৎ অপর পাশ থেকে মেহরাব গর্জে উঠল, তার বাচ্চা, তোর জন্য আমার বোন আজ বিপদের মুখে চলে গিয়েছে। তোর জন্য আমার বোনের যদি কিছু হয় তাহলে তোকে আমি শেষ করে দেব। আয়াসের মেজাজ এমনিতেই খারাপ ছিল। এখন মেহরাবের কথায় তা যেন আরো বাজে দিকে প্রভাবিত হয়ে উঠল। সেও তৎক্ষণাৎ নিজের কণ্ঠে গর্জে উঠল, যে শাট আপ। অনেকক্ষণ ধরে যা মনে চাচ্ছে তাই বলে যাচ্ছ। তুমি ক্ষমতা দেখে যা খুশি বলবে, আর আমি তো শুনেই যাব। আর একটা কথা মুখ দিয়ে বের হলে জিফ আর সেখানে থাকবে না। তোমার আদরের বোনকে আমি কোথাও যেতে বলিনি। তেজ দেখাচ্ছ কার উপর? অদ্রি তোমার বোন হতে পারে, কিন্তু আমার কাছে আমার অধিকার, আমার দায়িত্ব। শি ইজ মাই এভরিথিং। মাইন্ডেড। আয়াস কলটা কেটে ফোনটা সুইচ অফ করে দিয়েছে। মেহেরা ফোনটা কান থেকে নামিয়ে বলে উঠল, আয়াস কি বললো মাত্র? অদ্রি ওর কাছে অধিকার, ওর দায়িত্ব? কিন্তু কিভাবে? তাহলে কি ও অদ্রিকে পছন্দ করে? মেহরাব অলরেডি তার ফোর্স নিয়ে বেরিয়ে গেছে। এমনিতে সেই জায়গাগুলো ভালো হয় না। সন্ত্রাসীদের উৎপাতের ভয়ও আছে। এখন এক মুহূর্ত দেরি করা মানে বহু লোকসানের সম্মুখে চলে যাওয়া। ঘন বন পেরিয়ে এগিয়ে আসতেই আলোর দেখা মিলল। সূর্য তার স্থান থেকে অনেক আগেই সরে গিয়েছে। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল অদ্রিরা। সামনে ঝোপঝাড়, সেখান থেকে ভেসে আসছে অনেক মানুষের কণ্ঠস্বর। সিয়ামের কণ্ঠ সতর্ক, তার মধ্যে নিধির অস্থিরতা তো রয়েছে। অদ্রি ঝোপের ফাঁক দিয়ে উকি দিতেই দেখতে পেল উজলের পিয়ে নিখিল কিছু পেপারস একজন মুখ ঢাকা লোককে দিয়ে দিচ্ছে। সেই সাথে সে বলে উঠল, মিস্টার ড্রাগনেস, আমার কাজ এতটুকুই। এখন আপনি একই কোম্পানির সাথে কি করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ডিসিশন। আমি কি এবার যাব? অপর ব্যক্তিটিও নিখিলের হাত থেকে পেপারসগুলো নিয়ে বলে উঠল, থ্যাংক ইউ মিস্টার নিখিল। এখন আমি নিজের মতো যা করার করে নেব। আর একটু ওয়েট করুন। ফাইলগুলো ডার্কনেস গ্রুপের অফিসিয়াল সাইটে পাঠিয়ে পরে হয়ে আমরা রওনা দেব। নিখিল মুচকি হেসে বলল, ইয়েস মিস্টার, কিন্তু আপনার পার্সোনাল সাইটে পাবেন কিভাবে? অপর ব্যক্তিটির সামনে পড়ে থাকা ল্যাপটপটি ইশারা করে বলে উঠল, এইখানেই একে গ্রুপের সকল ইনফরমেশন অ্যান্ড অল ডাটা রয়েছে। এটা লিক করলে কাজ শেষ। এরপরে এক নিমেষে আদ্রিয়ান খান আয়াস পরিণত হয়ে উঠবে রাস্তার ফকিরে। সামনাসামনি দাঁড়িয়ে থাকা দুজন অট্ট হাসিতে মেতে উঠল। অদ্রির দৃষ্টি তীক্ষ্ণ, সে রাগী চোখে সেদিকেই তাকিয়েছিল। সহসা তার হাত হয়ে উঠল মুষ্টিবদ্ধ। সিয়াম পাশ থেকে অদ্রির কাঁধে হাত রেখে বলল, তুই আদ্রিয়ান খান আয়েশের জন্য এতদূর চলে এলি। সে ধ্বংস হলে তো তোরই ভালো। তুই তো এটাই চাইতি যেন সে পথে বসে যায় আর সকল কিছু তোর হয়ে যায়। অদ্রি এবার সিয়ামের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করল এবং দাঁত কিরমির করে বলে উঠল, হ্যাঁ, আমি তাকে দেখতে পাই না। সে আমার জন্য অসহ্যের কারণ, কিন্তু সে আমার শত্রু নয়। আমাদের রক্ত এক। আর আমি যতবার বিপদের সম্মুখীন হয়েছি ততবার সে আমায় রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি অদ্রি কখনো তাকে পথে বসাতে চাইনি। আর তার সব ধ্বংস হোক সেটাও আমি চাইনি। রক্তের সাথে বেইমানি করতে আমাকে আমার পরিবার শেখায়নি।
আদ্রিয়ান খান আয়াস রাজত্ব করবে নিজের কোম্পানিতে, সেখানে তাকে ধ্বংস করার কথা ভাবাও তো অন্যায়। শেষ মুহূর্ত অবধি তার পাশে আমি থাকবো, কিন্তু শত্রু যদি বিপক্ষ দল হয় তবেই। আর আজ সেই সময়ই এসে হাজির হয়েছে। এত কথার মাঝে অদ্রির চাওয়া ছিল একটাই, সেটা হলো আয়েশে সাহায্য করা। নিধি ও সিয়াম অবাক হয়ে উঠল অদ্রির কথায়। অদ্রি আশপাশ তাকালো, কথা বলার জন্য সে খেয়ালই করলো না যে অপরপক্ষে লোকটি ল্যাপটপে তার কাজ শুরু করে দিয়েছে। অদ্রির চোখে ব্যাপারটা পড়তে সে আটকে উঠল। সময় যে একদম সীমিত। অদ্রি পরিস্থিতির আন্দাজ না করে হিতাহিত জ্ঞান শূন্যের মতো দৌড়ে গিয়ে মুখ ঢাকা ব্যক্তির থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিল। হঠাৎ আক্রমণে আশেপাশে লোকগুলো যেমন অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে সিয়াম আর নিধি। অদ্রি হাঁপাতে হাঁপাতে লোকগুলোর দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠল, জানোয়ারের দল, আমি থাকতে আমার পরিবারের কারো ক্ষতি তোরা করতে পারবি না। এক বিন্দু আঘাত যদি সেই দিকে এসে আছড়ে পড়ে না, তাহলে তোদের নাম পৃথিবী থেকে সরিয়ে দেবো আমি, নয়তো আমার নামও আরুনিকা খান অদ্রি নয়। আশপাশ থেকে বেশ কিছু লোক বন্দুক নিয়ে এগিয়ে আসলো। এই মুহূর্তে অদ্রির যে লড়াই করার কোনো পথ নেই, একা সে কিছুই করতে পারবে না। আগে সকল ডাটা অফিসিয়ালভাবে আয়ত্তে আনতে হবে, পরে এদের ব্যবস্থা করা যাবে। তাই সে উল্টো দিকে ছুট লাগালো। লোকগুলো অদ্রির দিক বরাবর বন্দুক তাক করে গুলি ছুটতে নিলে মুখ ঢাকা ব্যক্তিটি চিৎকার করে বলে উঠল, স্টপ ফায়ারিং, আই সেড ডোন্ট ফায়ারিং, স্টুপিড। নিখিল কপাল কুঁচকে তাকিয়ে বলল, ফায়ারিং থামবে কেন? দেখলেন না সকল ইনফরমেশনগুলো চুরি করে নিয়ে গেল। ওকে না মারলে তো ইনফরমেশনগুলো নিয়ে চলে যাবে। নিখিলের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা একজন লোক অদ্রির দিক বরাবর দুটো গুলি ছুড়ে দিল। ভাগ্য ভালো, তাই গুলিগুলো গাছের গায়ে লেগেছে। আবার গুলি ছুড়বে তার আগেই সেখানে গার্ডদের ঢল নেমে এলো। এতগুলো গার্ডদের একসাথে এখানে আসতে দেখে মুখ ঢাকা ব্যক্তিটি সুযোগ বুঝে সাইড দিয়ে পালিয়ে গেল। বেশ কিছু সন্ত্রাসী অদ্রির পিছু পিছু ছুট লাগিয়েছিল, তাই অদ্রি ল্যাপটপটি বুকের সঙ্গে জড়িয়ে প্রাণপণে ছুটে চলেছে। গার্ডরা এসে এক একজনকে গান পয়েন্টে নিয়ে নেয়। মিনিট খানেকের ব্যবধানে আয়াস ব্যস্ত পায় সেখানে এসে উপস্থিত হলো। তার চোখ এখনো অস্থির হয়ে রয়েছে, অশান্ত চোখ শুধু অদ্রিকেই খুঁজছে। আশেপাশে অদ্রিকে দেখতে না পেয়ে আয়াস প্রচুর ক্ষেপে গেল। সে নিখিলকে লাথি মেরে নিচে ফেলে দেয়, তার সাথে লোহার পাইপ দিয়ে মারতে থাকে। অনবরত বাড়ি তোড়ে আস্তে আস্তে নিখিল নিস্তেজ হয়ে পড়েছে। আয়াসের মাথা এখন বেজায় বিগড়ে গেছে। সে কি করবে বা করছে নিজেই জানে না। আয়াস পিয়াসের দিকে তাকিয়ে উচ্চ স্বরে বলে উঠল, পিয়াস, মাই গান। পিয়াস বন্দুক এগিয়ে দিতেই নিখিলের একটু হুঁশ ফিরল। একটু হলেও আয়াস সম্পর্কে তার ধারণা আছে। নিখিল অল্প অল্প করে চোখ খুলে কিছু বলবে তার আগে আয়াস নিখিলের কপাল বরাবর বন্দুক তাক করে। শক্ত চোয়ালে তেজ নিয়ে বলে ওঠে, ওয়ার ইজ মাই অদ্রি? কি করেছিস ওর সাথে? চিনিস আমি কে? তোদের বসের বাপ আমি। অদ্রিকে না পেলে এক একটাকে এখানে শুট করে মেরে দেব, নয়তো জ্যান্ত পুঁতে ফেলব। বল বাস্টার্ড, আমার জান কোথায়? ওকে না পেলে তোকে সহ পুরো জঙ্গলে আগুন জ্বালিয়ে দেব। নিখিল কম্পিত গলায় বলে উঠল, স্যার বিশ্বাস করুন, ম্যামের সাথে কিছু করা হয়নি। সে এসে সকল ইনফরমেশন নিয়ে পালিয়ে গিয়েছে জঙ্গলের মধ্যে। এখন সে জঙ্গলের কোথায় আছে তা আমি বলতে পারবো না। বিশ্বাস করুন, তাকে কিছুই করা হয়নি। আয়াস নিখিলের ডান হাত বরাবর শুট করে দিল। ব্যথায় যখন নিখিল আর্তনাদ করছে, তখন আয়াস নিখিলের চুলগুলোকে মুষ্টিবদ্ধ করে ধরে বলল, আমার অদ্রি কিছু হলে নিজ হাত দ্বারা তোদের কলিজা ছেড়ে বের করে নিয়ে আসবো। কোম্পানি নিবি ভালো কথা, নিয়ে যা খুশি কর, কিন্তু আমার জানের কিছু হলে জঙ্গলে শুধু আগুনে চলবে। বেঁচে থাকলে উজ্জ্বলকে বলিস, সে বড্ড ভুল করে ফেলল পুরনো আয়াসকে চাকিয়ে দিয়ে। এক অদ্রের জন্য তার দুনিয়া ধ্বংস করতে এবার দুবার ভাবব না। আয়াস অন্যদিকে পা বাড়াতে পিয়াস বলে উঠল, স্যার অনেকটা রাত হয়ে গিয়েছে, লাইট বা সেফটি কিছুই না নিয়ে জঙ্গলে যাওয়া ঠিক হবে না। Just shut your mouth, stupid. আমার জান কোনো অন্ধকারে একা কি করছে আমি কিছুই জানি না। সেখানে সেফটি ধুয়ে কি পানি খাবো? গার্ডদের বলো আরো গার্ডদের খবর দিতে। আমার অদ্রিকে সেফলি চাই, চাই মানে চাই, অ্যাট এনি কস্ট। পিয়াস শুধু মুখ বুজে দুদিকে মাথা নেড়ে আয়াসের কথায় সায় জানালো। অন্যদিকে অদ্রিকে পালাতে দেখে সিয়াম নিধি অন্য পথ হলো। একে তো গভীর জঙ্গল, তার উপর রাতের ছায়াময় পরিবেশ। সিয়াম অন্ধকারের মধ্যে জোরে জোরে অদ্রির নাম ধরে ডাকছে। দূর থেকে ফায়ারিং এর শব্দ ভেসে আসছে। নিধি চোখ বেয়ে পড়ছে অশ্রুধারা।
অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি থেকে পালিয়ে কি বাঁচা যায়? অদ্রি সেই ফাঁদেই পড়েছে। বেশ কাটার গাছ তো রয়েছে, তার মধ্যে পায়ের ব্যথায় থমকে গেল তার পা জোড়া। অদ্রি বড় একটি গাছের পেছনে বসে পড়ল। কাটা লেগে শরীরের অনেক জায়গা কেটে রক্তাক্ত হয়ে গিয়েছে। শরীরে অসহ্য ব্যথায় সে চোখ জোড়া বন্ধ করে নিল। তার কোলের মধ্যে ধরে রাখা ল্যাপটপের দিকে চোখ গেল তার। এই মুহূর্তই হচ্ছে আসল সময়। অদ্রি কোলের ওপর রেখে ল্যাপটপটি খুলে ফেলল। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তেমনই ল্যাপটপ তার হাতে থাকলেও সেখানে পাওয়ারফুল পাসওয়ার্ড সেট করে রাখা হয়েছে। অদ্রির মাথা এখন প্রচুর ব্যথা করছে। সে উঠে সামনে এগিয়ে যেতে নিলে হঠাৎ তার ডান পাটা মুচড়ে যায়। ব্যথায় অদ্রি চিৎকার করে উঠল। এখন তো চিৎকার করাও বেকার, কেউ তার আর্তনাদ শুনতেই গভীরে আসবে না। অদ্রি কোনো মতে পাটাকে টেনে নিয়ে গাছের নিচে বসে পড়ল আর বিড়বিড় করল, যা শালা, ভাগ্য বোধহয় চায় আজ এখানেই জীবনটা শেষ হয়ে যাক। মরে যেতে আফসোস নেই, কিন্তু একবার যদি নিজের সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশটা করতে পারতাম। অদ্রি দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপের সামনে নিজের চেহারাটা আনতেই অদ্ভুত এক শব্দ করে লকটি খুলে গেল। এই ঘটনার জন্য অদ্রি যেন চমকের শেষ পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু তার চোখ আটকে রইল হোম স্ক্রিনে। সেখানে জলজল করছে অদ্রির সুন্দর হাসি মাখা মুখের ছবি। অদ্রি সেদিকে নির্বাকভাবে তাকিয়ে রইল। তার মনে হতে শুরু করলো, এই ল্যাপটপটি যারই হোক না কেন, তার হৃদয় জুড়ে অদ্রির জায়গা বিস্তর। কিন্তু কে সে? অদ্রি নিজের ভাবনাগুলো সাইডে রেখে ল্যাপটপে রাখা সকল ইনফরমেশন আয়েশের অফিসের ওয়েবসাইটে পাঠিয়ে দিয়েছে, আর ওই ল্যাপটপ থেকে সকল ইনফরমেশন ডিলিট করে দিয়েছে। এখন বাকি রইল তার হাতে থাকা কিছু ফাইলের কাগজগুলো। সেগুলো ভালোই ভালোই আয়েশকে দিতে পারলেই তার কাজ শেষ। নিঝুম পরিবেশে অদ্রি হঠাৎ কারো পায়ের শব্দ উপলব্ধি করতে পেরে আবারও দৌড় দিতে লাগলো। কিন্তু আগের মতো জোর যে নেই তার শরীরে। ব্যথায় ছিঁড়ে যাচ্ছে সমস্ত শরীরখানা। অদ্রি ঘুরিয়ে কয়েক পা এগোতেই কেউ হঠাৎ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। অদ্রি অন্ধকারের মধ্যে চিৎকার করে পেছনে লোকটিকে মারতে শুরু করে। বাস্টার, ছাড় আমায়। আমি যদি নিজের আসল রূপে এসে পড়ি না, তাহলে খবর আছে তোর। ছাড় আমায়। অদ্রির ঘাড়ে কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ে। পেছনে লোকটি কোমল কণ্ঠে বলে উঠল, কাম ডাউন বেবি ডাউন। পরিচিত কণ্ঠ পেয়ে অদ্রি পিছু ফিরে তাকালো। তখনই আয়াস তার ফোনের লাইটটা অন করে দেয়। আয়াসের অস্থির চাহনির দিকে তাকিয়ে সে বলে ওঠে, আপনি কি সত্যি আয়াস? আয়াস অদ্রির অধরে তার আঙ্গুল ঠেকিয়ে তাকে বাধা দিয়ে বলে উঠল, আই এম ইওর ম্যান এন্ড ইউ আর মাই লাভ বার্ড। মধ্য জঙ্গলে দাঁড়িয়ে এমন কথা শুনে অদ্রি বেজায় বিরক্ত হলো, কিন্তু তার থেকে বেশি সে চমকেছেও। অদ্রি আয়াসের আঙ্গুল সরিয়ে বলে উঠল, আপনি এখানে কি করছেন আদ্রিয়ান খান আয়াস? আয়াস অদ্রির চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সে অদ্রির হাতটা ধরে নিজ বুকের কাছে রেখে বলে উঠল, আগে এটা বলো, আমার হার্টবিট কেন ফাস্ট করেছো? আমাকে না বলে কি তুমি শান্ত হবে না? আমাকে না জেনে এখানে আসার মানে কি? অদ্রি, অ্যান্সার মাই কোয়েশ্চেন। অদ্রি আর কিছু বলবে তার আগেই পিয়ার শহর সেখানে অনেকজন গার্ড চলে এলো। অদ্রি তাদের দিকে তাকালো একবার। গার্ডরা আসতেই সে জায়গাটা হয়ে উঠল আলোময়। সেই আলোতে আয়াসের চোখ আটকে গেল অদ্রির শরীরের কাটা ছেঁড়ার দিকে। তৎক্ষণাৎ আয়াস এক ঝটকায় অদ্রিকে কোলে উঠিয়ে নিল। অদ্রিকে কোলে ওঠাতেই তার হাতে থাকার সকল কাগজগুলো নিচে পড়ে গেল, আর অদ্রি মৃদু আওয়াজ করে বলে উঠল, আরে কি করছেনটা কি? নামান আমায়। আমি কি রিলিভেন্ট জিনিস নাকি যে যখন তখন উঠিয়ে নেবেন? ফাইলগুলো পড়ে গেল তো, সেগুলো দরকারি তো। আয়াস অদ্রিকে ধমকে উঠল, তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু নেই আমার লাইফে। সো জাস্ট শাট ইউর মাউথ এন্ড লুক এট মাই আইস। আয়াস অদ্রিকে কোলে উঠিয়ে বড় বড় কদম ফেলে জঙ্গলের রাস্তায় হাঁটতে শুরু করলো। আশেপাশে গার্ডদের দিকেও নজর পড়ল না, আর অদ্রি ছোট বিড়াল ছানার মতো আয়াসের বাহুতে লেপ্টে পড়ে থাকলো। জীবনের এই পরিবর্তনশীল স্রোতে ধারার মাঝে সবসময় বাধা হানে একটি সত্তা, আর সেটি হলো ভালোবাসা। অদ্রির জীবনে ভালো লাগার বা ভালোবাসার ধ্বনি সৃষ্টি হলেও আয়াসের জন্য তা নিতান্তই নতুন ব্যাপার। আয়াস এতদিন ধরে নিজ মনে বলে এসেছে তার অদ্রির প্রতি যে টান রয়েছে সেটা হচ্ছে আসক্তি, কিন্তু সময় তাকে বুঝিয়ে দিয়েছে আসক্তি তো মায়া থেকেই সৃষ্ট। আজ তার হৃদয় যে ব্যাকুলতা ঢেউ অতিক্রম করে চলেছে তা একমাত্র হয়েছে তার অদ্রির প্রতি মায়ার কারণে। মায়া যে বড় অদ্ভুত এক বন্ধন, সেটা কারো প্রতি তৈরি করে নিতে হয় না,
তা নিজে থেকে সৃষ্টি হয়ে যায়। আয়াস ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর তার ঠিক পাশের সিটে হেলান দিয়ে অদ্রি ঘুমিয়ে আছে। এখন প্রায় মধ্যরাত। আয়াস নিশ্চুপ থাকলেও তার চোখ অস্থির, কিন্তু হৃদয়ে বইছে প্রশান্তির হাওয়া। তার জান যে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে, এটাই তাকে শান্ত হতে সাহায্য করেছে। যদি আজ অদ্রির কিছু একটা হয়ে যেত, তাহলে এর পরিণাম কি হতে পারত তা হয়তো কারোর ভাবনাতেও নেই। এমনভাবেই কেটে গেল কয়েক ঘন্টা, কিন্তু অদ্রি একবারের জন্য তার ঘুম থেকে জেগে ওঠেনি। হয়তো সে নিশ্চিন্তে রয়েছে যে তার পাশে যে ব্যক্তি রয়েছে সে থাকতে বিপদ তার কাছে ঘেঁষতেও পারবে না। একদম সোজা খানবাড়ির সামনে এসে থামলো আয়াসের গাড়িটি। আয়াস গাড়ি থেকে নেমে আদ্রিকে কোলে তুলে নিল। অদ্রি ঘুমে বিভোর থাকলেও তার দু হাত দ্বারা সুন্দরভাবে আয়াসের গলা জড়িয়ে ধরল। আয়াস তার জানের প্রতিটি স্পর্শ গভীরভাবে উপলব্ধি করতে পারছে। সেই সাথে তার অধরে ফুটে উঠছে দিগন্ত বিজয়ের হাসি। অদ্রিকে তার ঘরে শুয়ে দিয়ে শরীরে কম্বল টেনে দিল সে। শরীরের সংস্পর্শে কিছু লাগতেই অদ্রি কপাল কুঁচকে ফেলল। তার সাথে বেরিয়ে এলো মুখ থেকে অদ্ভুত আর্তনাদ। আয়াস ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত নিচে চলে এলো। একটা বড় বাটিতে করে কিছুটা ঠান্ডা পানি নিয়ে সে সিঁড়ি ডিঙিয়ে আবারও অদ্রির ঘরে চলে এলো। পুরো ঘর অন্ধকার। সেখানে এক টুকরো ড্রিম লাইটের আলোতে সে অদ্রির মুখমণ্ডল পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল। আয়াস দীর্ঘশ্বাস ছেড়ে অদ্রির পায়ের কিছুটা অংশ উন্মুক্ত করল। সেখানে সুন্দর মতো পানি দিয়ে পরিষ্কার করে নিল সে। ঠান্ডা পানির উত্তাপে অদ্রির বোধ হয় কিছুটা আরাম অনুভব হলো। তৎক্ষণাৎ সে গুটিয়ে গেল বিড়াল ছানার মতো। বেশ অনেকটা সময় ধরে আয়াস অদ্রির পায়ে মলম লাগিয়ে তারপর মুচড়ে যাওয়া জায়গায় মালিশ করে পা ব্যান্ডেজ করে দিয়ে তারপর নিজ ঘরে ফ্রেশ হতে গিয়েছে। সে যখন ফ্রেশ হতে বের হলো তখন তার কানে ভেসে এলো মেহরাবের কণ্ঠস্বর। মেহরাব পুরো বাড়ি মাথায় তুলে চিৎকার করে অদ্রিকে ডাকছে। আয়াস নিজের ফোনটা হাতে নিয়ে টাওয়াল দিয়ে নিজের মাথা মুছতে মুছতে নিচে নেমে আসলো। এরই মধ্যে বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত হয়ে গিয়েছে। আয়াসকে নিচে নামতে দেখে মেহরাব আবার চিৎকার করে বলে উঠল, অদ্রি, এই অদ্রি, নিচে নেমে আয় এখনই। আয়াস কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি চাও? এই মধ্যরাতে আমি আবার হাঙ্গামা শুরু করে দেই? বলছো কিন্তু আমি রাগলেই তোমার রাগ এই খান বাড়িতে কোনো স্থানই পাবে না। সো আওয়াজ নিচে। মেহরাব রাগ দেখিয়ে বলে উঠল, আমার বোন কই? কি করেছিস ওর সাথে? আয়াস দাঁতে দাঁত চেপে মেহরাবের সামনে এসে হাজির হলো। তারপর তার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে উঠল, এই তো তোমার বোনের সঙ্গে স্পেশাল সময় কাটিয়ে শাওয়ার নিয়ে এলাম। কেন দেখতে পাচ্ছ না? মেহরাব দু হাতে আয়াসের টি শার্টের কলার খামচে ধরে বলল। মজা নিচ্ছিস আমার সাথে? আয়াস একটুও ভয় পেল না, বরং বাঁকা হেসে বলে উঠল, তুমি কি আমার সম্বন্ধে নাকি যে মজা নেব? তুমি চাইলে আমি তোমাকে বানাতে পারি। মেহরাব এবার তেতে উঠল। আয়াস! আরে চুপ! যখন জানোই আমরা কোথায় ছিলাম, তোমার বোনকে কোথা থেকে কি অবস্থায় নিয়ে এলাম, তারপরও কেন তো প্রশ্ন করো? অদ্রি কেন গেছিল সেই জঙ্গলে? আয়াসের মেজাজ খারাপ হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, আজব তো! তোমার বোন সামান্য একটা কল পেয়ে কেন সেখানে ছুটে গেল এটা আমি কিভাবে বলবো? আমি তো তাকে সেখানে একা চলে যেতে বলিনি। তাছাড়া সে যে আমাকে সাহায্য করতে জঙ্গলে চলে যাবে সেটা আমি কিভাবে বুঝবো? কারণ আমি তোমার বোনের চোখের বিষ কিনা। সারা খানবাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের আজগুবি কথাগুলো চুপচাপ শুনে গেল। এমন সময় আহনাফ খান ধমকে উঠলেন, থামবে তোমরা? আর আয়াস, তুমি তো আরুনিকা মামনির সঙ্গে বিজনেসের কাজে গিয়েছিলে, তুমি এখানে যে? আর আরুনিকা মামনি কোথায়? সেও কি ফিরে এসেছে? ইতি তো এই কথাই বলল। এমন সময় সেখানে নিধি আর সিয়ামের আগমন ঘটল। সিয়াম আগ বাড়িয়ে বলে উঠল, আঙ্কেল, কিসের বিজনেস ট্রিপ? অদ্রি তো আপনার ছেলের চুরি হয়ে যাওয়া ডাটা আর ইনফরমেশনগুলো উদ্ধার করতে চট্টগ্রামে সন্ত্রাসীদের ডেরায় গিয়েছিল। আহনাফ খানের দৃষ্টি হয়ে উঠল চমকময়। সেই সাথে সারা খানবাড়ির মানুষের একই অবস্থা। আয়াস উল্টো দিক ফিরে সিয়ামের দিকে তাকালো। সিয়ামও আয়েশের দিকে দৃষ্টিপাত করলো। আয়েশের দৃষ্টি এমন ছিল যেন সে এক্ষুনি সিয়ামকে উত্তম মাধ্যম দিয়ে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবে। সিয়াম ঢোক গিল আয়েশের চোখ দেখে। সে বুঝতে পারলো ভুল সময় ভুল কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছে।
মেহেরাব আবার অদ্রিকে ডেকে উঠল। অদ্রি, তুই নিচে আসবি নাকি আমি উপরে যাব? অদ্রি। আয়াস এবার মেহেরাবের দিকে এগিয়ে গিয়ে দাঁতে দাঁত পিষে বলল, অদ্রি ঘুম ভাঙলের মাসুল অনেক বাজেভাবে তোমাকে দিতে হবে। ওর ঘুমে ব্যাঘাত ঘটালে সারা জীবনের জন্য তোমার ঘুম হারাম করে দেব। সম্পর্কে বড় বলে সম্মান দিলাম, নয়তো তোমার জায়গা অন্য কেউ হলে তার খবর করে ছাড়তাম। পরক্ষণে পুরো খানবাড়িকে উদ্দেশ্য করে সে বলে উঠল, অদ্রির ঘুম যে ভাঙাবে তার ঠিকানা বাড়ির বাহিরে হবে। এগেন আই সেড দ্যাট, তার ঠিকানা বাড়ির বাহিরে হবে। আয়াসের কথায় সবাই চুপ হয়ে গেল, কিন্তু বাড়ির সকলের ভাবনা অন্যদিকে বয়ে গেল। ইমাম খান বলে উঠলেন, আহা আস, তোমার কথা বুঝলাম, কিন্তু অদ্রির হয়েছেটা কি? আর ও জঙ্গলে গিয়েছিল মানে ও ঠিক আছে তো? আয়াস তার ফুফার দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, অদ্রি একদম ভালো আছে, এখন বিশ্রাম নিচ্ছে। এখন ওর জন্য এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। আর কি কি হয়েছে তা তোমার ছেলে থেকে শোনো নাও। আয়াস বুকের সাথে হাত গুজে চুপচাপ দাঁড়িয়ে রইল। মেহেরাব বুঝে গেছে আয়াসের মুখ দিয়ে কোনো কথাই বের হবে না, তাই মেহেরাবই সকল কথা খুলে বলল এবং কথা শেষ হওয়ার পর সে পুনরায় বলে উঠল, বাবা আর বড় মামা, তোমরা তোমাদের আদরের মেয়েকে ভালো মতো বুঝাও। এইরকম বিপজ্জনক জায়গায় কেন তার যেতে হবে, তাও আবার আয়েশের জন্য? মেহেরাবের কথা শুনে আয়াস তার দিকে বাঁকা চোখে তাকালো আর ফিসফিস করে বলে উঠল, সুমন্দি বাবু, তোমার বোনের কথা ভেবে আজ চুপ করে আছি। এটা আমার প্রথম টার্গেট তুমিই হতে। অদ্রির দুঃসাহসিকতার কথা শুনে সাজেদা খান ভেঙে পড়লেন। মেয়েটা যে দিন দিন হাতের বাহিরে চলে যাচ্ছে। ইমাম খান তার স্ত্রীর কাঁধে হাত রেখে আশ্বাসের ইশারা দিলেন, তাও সাজেদা খানের মন শান্ত হতে পারল না। সে ইমাম খানের হাতটা আঁকড়ে ধরে বলে উঠলেন, আমার বড্ড ভয় করছে গো, শেষমেশ রক্ত কি তবে কথা বলছে? ইমাম খান দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কি আর করার বলো, সত্যি কি আর বেশি দিন গোপন করা যায়? দেখছো না সেই মুখ, সেই হাসি, সেই তেজ, যেন আল্লাহ তৈরি হুবহু একই সত্তা। বুকে পাথর রেখে হলো মেনে নাও। আর তাছাড়া আমরা তো চেষ্টা করে চলছি অদ্রি যেন কিছু না জানে। সাজেদা খান ইমাম খানের হাতটাকে একদম শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, আমি কি আদর্শ মা হতে ব্যর্থ? আমি কি ওকে ভালোবাসি না? ওকে আমাকে পরে একা ছেড়ে চলে যাবে? ইমাম খান দুদিকে মাথা নেড়ে বললেন, কি বলতে পারে, তোমার স্নেহময় বন্ধন ওকে আটকেও রাখতেও পারে। তবে আমার মন বলছে ও সত্য জানলে ও দ্বিতীয়বার আমাদের মুখ দর্শনও করবে না। সাজেদা খান ডুকরে কেঁদে উঠলেন। অপরদিকে আনাফ খান সকল কথা শুনে সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, আরুনিকা যা করেছে তা নতুন কিছু না, তাই এই সকল ব্যাপারে কথা না বলাই ভালো। আর ওই আটক করা লোকগুলো কোথায়, যারা আমার মামনির ক্ষতি করতে চেয়েছিল বা ফায়ারিং করেছিল? মেহেরাব কপালে ভাঁজ ফেলে বলল, বেশি জনকে আটক করতে পারিনি। যারা আটক হয়েছে তারা পুলিশ কাস্টডিতে আছে। আনাফ খান কোনো কথা বললেন না, শুধু মাথা নেড়ে চলে গেলেন। তিনি নিজ ঘর পর্যন্ত আসতে পাঞ্জাবির পকেট থেকে নিজ ফোনটা বের করে কাউকে কল করলেন। অপর পাশ থেকে কল রিসিভ হতেই তিনি বলে উঠলেন, সেলিম, মেহেরাবের তত্ত্বাবধানে থাকা ওই আসামিদের কাস্টাডি থেকে বের করে গুম করে দাও। তাদের চিহ্নটুকু যেন কেউ কখনো খুঁজে না পায়। তার আগে তাদের পেট থেকে আসল দোষীকে জেনে নিও। সেলিম ভদ্রলোকটি গোপনে ঢোকিলে নরম সুরে বলে উঠলেন, কেন স্যার, কোনো সমস্যা হয়েছে? ওই হারামের বাচ্চাগুলোকে আমার আরুনিকা মামুনিকে মারতে চেয়েছিল আর আমার ছেলের দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু ওরা ভুলে গেছে আহনাব খান এখনো মরেনি। আমি থাকতে আমার সন্তানদের যে ক্ষতি করতে চাইবে তার চান কেড়ে নিতেও আমি তোমার ভাববো না। দ্রুত কাজটা শেষ করে রিপোর্ট জানিও। জি স্যার। আহনাফ খান কথা শেষ করে নিজ রুমে গিয়ে শুয়ে পড়লেন। ইমাম খান ও সাজেদা খানকে নিয়ে তাদের ঘরে ফিরে গিয়েছেন। অন্যদিকে এখনো পুরো ড্রয়িং রুম জুড়ে সকলে দাঁড়িয়ে আছে। আয়াস আরাম করে সোফায় বসে পড়ে। ইলমা এক কোণায় দাঁড়িয়ে সকল কথা শুনে নিল। মেহরাব কড়া দৃষ্টিতে আয়াসকে বারবার ঘুরে যাচ্ছে। শেষমেশ সেও নিজ ঘরের দিকে রওনা দিল। এমন সময় নিধি বলে ওঠে, সকল কিছু বুঝলো, একটা কথাই বুঝতে পারছি না,
আয়াস ভাইয়ার জন্য অদ্রিত এত কিছু কেন করলো, বা এত বিপদের মুখে যেতেও কেন একবার ভাবলো না? ইলমা বাঁকা হেসে সামনে এগিয়ে এলো আর সবার দিকে তাকিয়ে আয়াসকে উদ্দেশ্য করে বলে উঠল, আয়াস ব্রো, আই থিঙ্ক শি ইজ লাইক ইউ, নয়তো এতটা ডেঞ্জারাস কাজে তোমার জন্য কেউ ছাপিয়ে পড়তে পারে না। আয়াস এই ব্যাপারে তেমন একটা মাথা না ঘামালেও ইলমার কথায় সে কিছুটা নড়ে চড়ে উঠল। আয়াস ইলমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইলমা আয়াসের দিকে তাকিয়ে অট্ট হাসিতে মেতে উঠল। ব্রো, কনগ্রেচুলেশন অফ ইউর নিউ ডেস্টিনি লাভ। ভোরের আলো চারিদিকে নতুন দিনের সূচনার বার্তা পৌঁছে দিচ্ছে, কিন্তু একজন লম্বা চওড়া দেহী সুদর্শন পুরুষের চোখে বিন্দু মাত্র ঘুমের রেশ নেই। সে নিজের ধ্যানে বিভোর। কাল রাতে ইলমার বলা কথা তাকে ভাবাচ্ছে, তাহলে কি সত্যি অদ্রি তাকে ভালোবেসে ফেলেছে? যখন অন্য কোনো কথা বা দিক সে খুঁজে পেল না, তখন সে এটাকেই একমাত্র কারণ হিসেবে ধরে নিল। তখনই তার অধরে তৃপ্তির খুশি মাখা হাসি ফুটে উঠল। আয়াস সময় নষ্ট না করে কল করলো রাহাতকে। কয়েকবার রিং হওয়ার পর রাহাত কলটা রিসিভ করলো। হ্যালো। ঘুমে আচ্ছন্ন তার কণ্ঠস্বর। আয়াস হাসতে হাসতেই বলল, রাহাত আমাকে ভালোবেসে ফেলেছে। এই কথাটা যথেষ্ট ছিল রাহাদের ঘুমকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেও তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে উঠে বসল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, অদ্রি তার মনের কথা তোকে কি বলে দিয়েছে? না, তবে আমি শিওর ওর মনে আমার অন্য ভালোবাসার অনুভূতি লুকিয়ে আছে। আমি পেরেছি রাহাত, আমি পেরেছি। গত 15 বছরের যন্ত্রণার এবার অবসান ঘটবে। খুব শীঘ্রই আমার ভালোবাসাও পূর্ণতা লাভ করবে। রাহাত নিজ মাথার সাইড চুলকে বলে উঠল, সাদিফকে বলেছিস? না, বাট তুই বলে দিস। যত দ্রুত সম্ভব আমি এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে ফেলবো। আমি যে ওকে ছাড়া আর থাকতে পারছি না। আমি আজ বড্ড খুশি রে রাহাত, বড্ড খুশি। আয়াস নিজের খুশির কথা পাগলের মতো রাহাদের কাছে ব্যক্ত করে পর রেখে দিয়েছে। অপরদিকে রাহাত ফোনের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ছেড়ে বলে উঠল, সরি রে আয়াস, আমি চাইলেও সাদিফকে তোর এই খুশির সংবাদটা দিতে পারবো না। যতদিন না তোর ভালোবাসা পূর্ণতা লাভ করতে পারছে, ঠিক ততদিন আমি সকল কিছু গোপন করে রাখবো। তুই শুধু ভালো থাক আয়াস। তোর ভালোর জন্য যদি বেইমানি করতে হয় তাহলে আমি তাই করব। সকালের আলো ফুটতে অদ্রি মোচড়ামুচড়ি শুরু করে দিয়েছে। চোখ খুলতে সে দেখতে পেল সে তার ঘরে রয়েছে। হাই তুলে অদ্রি বিছানা থেকে নামতে যাবে, তখনই তার চোখ আটকে গেল তার পায়ে থাকা সাদা ধবধবে ব্যান্ডেজের দিকে। যদিও এই কাজ কার করা তার বিন্দুমাত্র আন্দাজ তার নেই, কিন্তু আজ যে বাড়িতে ভূমিকম্প হবে সে সেটার আভাস খুব ভালো করেই বুঝতে পারছে। অদ্রি ব্যান্ডেজের দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলে উঠল, শালা সামান্য কাটা ছেঁড়ার জন্য আবার ব্যান্ডেজও লাগাতে হবে? থু মেরে দিলেই তো যেখানে ঠিক হয়ে যায় সেখানে মলম দিয়ে উদ্ধার করে দিচ্ছে সে আমায়। এ বলে অদ্রি পায়ের ব্যান্ডেজগুলো টেনে খুলে ফেলল। এরপর একদম ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে সে সিঁড়ির দিকে পা বাড়ালো। সে জানে নিচে নামলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। অদ্রি পা টিপে টিপে নিচে নেমে এলো। আসমা খান অদ্রিকে দেখতে পেয়ে সাজেদা খানের কাঁধে হাত রেখে সেদিকে তাকাতে ইশারা করলেন। এরই মধ্যে অদ্রি তা আন্দাজ করতে পেরে সোজা হেঁটে ডাইনিং টেবিলে এসে বসে পড়ল আর চিৎকার করে ডেকে উঠল, আম্মু আম্মু, খুব খিদে পেয়েছে, খেতে দাও তো, কাল রাত থেকে না খেয়ে আছি। সাজেদা খানও কম যান না, সেও তেজ দেখিয়ে চিৎকার করেই বললেন, মর্জিনা, মহারানীকে বলে দে সে যেন নিচের খাবার নিচে বেড়ে নেয়। একা যখন এত কিছু করতে পেরেছে, মারামারি করতে পেরেছে, তখন খাবারটাও ঠিক একাই বেড়ে খেয়ে নিতে পারবে। মর্জিনাকে উদ্দেশ্য করে বলা হলেও তার প্রতিটি কথা অদ্রির কানে এসে পৌঁছেছে। সে জানে এই কথাগুলো তার উদ্দেশ্যে বলা, তাই অদ্রি এবার আরো জোরে চিৎকার করে বলে উঠল, বরং তুমি অন্তত আমায় খেতে দাও, তোমার ননদিনীটা না অনেক পচা। এখন উচিত কথা বললেই আমি খারাপ, একবার নিজের গোষ্ঠীর দিকে চোখ বুলিয়ে নে। মায়ের তৈতকারী শুনে অদ্রি বুঝে নিয়েছে তার মা এখন আগুনের মতো রেগে আছে। সেখানে ফায়ার সার্ভিসকে কল না দিলে সকল কিছুই বৃথা। তাই অদ্রি মিথ্যে কলের অভিনয় করে বলে উঠল, হ্যালো, ফায়ার সার্ভিস বলছেন? শুনুন, দ্য গ্রেট খানবাড়িতে একমাত্র কন্যা সন্তান
খান বংশের আদরের কন্যা ফায়ার কন্যায় পরিণত হয়ে গিয়েছে, তাই কাইন্ডলি এখানে 10টা পানির ট্রাক পাঠিয়ে দিন তো। সাজেদা খান রান্নাঘর থেকে খুন্তি হাতে বেরিয়ে এলেন। তার পরনে সুতির শাড়ি, আঁচল কোমরে বাঁধা, মুখে ফুটে উঠেছে তেজের বাহার। তিনি খুন্তি হাতেই বলে উঠলেন, চুপ! রাগ উঠিয়ে এখন আবার কাটা গায়ে লবণের ছিটে দেওয়া হচ্ছে। এখন মায়ের দরকার হয় কেন? যখন বিপদের ঝাঁপিয়ে পড়িস তখন মায়ের কথা মনে থাকে না? আমার বুকটা খালি হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? তখন কি সে কথা মাথায় আসে না? অদ্রি হঠাৎ একদম ঝাপটে ধরে সাজেদা খানকে। অদ্রি তার কাঁধে মুখ গুজে বলে উঠল, সরি আম্মু, আর কখনই তোমায় না জানিয়ে কোথাও যাব না। এবার অন্তত এমন করো না, নইলে কিন্তু আমি কষ্ট পাবো অনেক। আমি না ছোট বাচ্চা বলো। আসমা খান এগিয়ে এসে বললেন, তুই ছোট বাচ্চা ওরু, তোর কাজ বড়দেরও হার মানাবে কেন রে? একবার কি আমাদের কথা তোর মনে পড়ে না? অদ্রি এবার আসমা খানকেও জড়িয়ে ধরে বলে উঠল, কেন পড়বে না? তোমরা যে আমার কলিজা। ইতি তাদের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলে উঠল, আর আমি? চাপ বাবা, এখন আমাকে সবাই ভুলে গেল। অদ্রি ইতিকেও আগলে ধরে বলল, তুই তো আমার জান রে, তোমাদের ছাড়া দুনিয়া যে একা। ভালোবাসি তোমাদের সবাইকে, আর তার সাথে ভালোবাসি আমার না হওয়া জামাইকে। অদ্রি শেষের কথা শুনতেই সবাই একসাথে হেসে উঠল, আর দূর থেকে পকেটে হাত গুজে সকল দৃশ্য উপভোগ করলো আয়াস। তার সাথে তার অধরে দেখা গেল এক চিলতে মুচকি হাসি। আয়াস ব্যস্ত পায়ে নিচে নেমে এলো, আর অদ্রিকে আপাত মস্তক দেখে বাঁকা হাসল। অদ্রিও আয়াসের বাঁকা হাসি দেখে নিজের দিকে তাকালো। আয়াসের হাসির কারণ সে খুঁজে পেল না। সে সময় পিয়াস ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। সে এগিয়ে এসে বলে ওঠে, স্যার অফিসে যাবেন না? মিটিংয়ে তো লেট হয়ে যাবে। আয়াস সোফার উপর বসে পকেট থেকে ফোনটা বের করে বলল, আজ সকল মিটিং ক্যান্সেল করে দাও। আজ খান বাড়িতে সন্ধ্যায় একটি ছোট পার্টির আয়োজন করা হয়েছে। ইতি উৎসাহ নিয়ে বলে উঠল, আয়াস ভাইয়া বাড়িতে পার্টি হবে? কি উপলক্ষে ভাইয়া? আয়াস ভাবলেশীন ভাবেই বলে উঠল, তেমন কোনো কারণ নেই, তোমরা চাইলে যে কাউকে ইনভাইট করতে পারো। পার্টির সকল কিছু আমার তরফ থেকে দেওয়া হবে। পরপরই অদ্রিকে উদ্দেশ্য করে আয়াস বলে উঠল, ম্যাডামের পা বোধহয় এখনো ঠিক হয়নি, তাই পার্টিতে যেমন কমলাফলেপি করে, যতই হাতে পায়ে বড় হোক না কেন, তার কাজকর্ম এখনো বাচ্চাদের থেকে কোনো অংশে কম না। আয়াস উঠে চলে যেতে অদ্রি নাক ছিটকে ইতিকে বলে উঠল, ওই লালটু খান আমাকে অপমান করলো নাকি ছোট করে কথা বললো? পিয়াস ফট করে বলে ওঠে, ম্যাম, স্যার মনে হয় আপনাকে ছোট করে কথাটাই বলেছে। অপমান করার মতো মানুষ স্যার নয়। চুপ করুন পিয়াস ভাই, আপনার স্যার যে কেমন ভালো মানুষ তার ধরন আমার জানা আছে। আপনি কি সুহার কোনো খবর জানেন? ও কি গ্রাম থেকে ফিরে আসেনি? ওর বাবা মা ঠিক আছে তো? পিয়াস দুদিকে মাথা নেড়ে বলে উঠল, জি ম্যাম, গার্ড গিয়েছিল সাথে করে। মানে সুহার বাবা আগে অসুস্থ থাকলেও এখন ঠিক আছে। বিকেলের মধ্যে সে ঢাকায় ফিরে আসবে। অদ্রিও বুকের সাথে হাত ভাঁজ করে বলল, ঠিক আছে, তাহলে সুহাকেও পার্টিতে ইনভাইট করে দিন পিয়াস ভাই। আর আপনার স্যারের কথা মতো অফিসিয়াল কাজ আজ বন্ধ রাখুন। আমিও দেখি আপনার স্যারের মাথায় হঠাৎ পার্টির ভূত চাপলো কেন। সুহাকে আজ ডেকে আনতে হবে শুনে পিয়াস করুণ মুখ নিয়ে তাকিয়ে রইল। সে নিজ মনে বলে উঠল, আজ আবার ওই মহামারীর মুখমণ্ডল দর্শন করতে হবে। আজ কপালে আবার কি শুনি আছে আল্লাহই জানে। মর্জিনা কফির কাপ অদ্রির দিকে এগিয়ে দিতেই অদ্রি সেটা নিয়ে দোতলার বেলকনির দিকে হাঁটা দিল। খোলা পরিবেশে দাঁড়িয়ে সে প্রাণ ভরে মুক্ত বাতাস অনুভব করতে লাগলো। কফির কাপে চুমুক দিয়ে সে কিছু একটা ভেবে অধরে মুচকি হাসি ঝুলিয়ে ফিসফিস করে বলে ওঠে, অনেক হলো অপেক্ষা করা, এবার মনের কথা ব্যক্ত করে বিয়ের দিন ঠিক করে ফেলার সময় এসে পড়েছে। আমার যে আর অপেক্ষা করতে মনই চাইছে না। ঝগড়া, হাসি, আনন্দে ভরপুর হবে আমাদের এই নতুন জীবন। আজ থেকে আমরাও এক হয়ে যাব। আজকেই হবে আমার বদ্ধ চিঠির উন্মুক্ততা। বিকেলে সূর্যের আলো কমতে শুরু করে দিয়েছে। পশ্চিম আকাশে দেখা দিচ্ছে রক্তিম আলোর রেখা। সারাদিন অনেক লোকের আনাগোনা ছিল খানবাড়িতে। সারা বাড়ি রঙিন আলোকসজ্জায় সজ্জিত। পুরো এলাকা। কোনো কারণ নেই এই সাজসজ্জার, একমাত্র এর কারণ আয়াসেরই জানা। সন্ধ্যার আলো কমে যেতে বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। খানবাড়ির সকলে পরিপূর্ণ রূপে নতুনভাবে সেজে উঠেছেন।
তার মূল কারণ আজ খান ইন্ডাস্ট্রি অ্যান্ড গ্রুপের বিজনেসের অনেক পরিচিত পার্টনাররাও আজ এই পার্টিতে আমন্ত্রিত। বাড়ির মধ্যে যেমন সাজানো হয়েছে ঠিক তেমনই বাড়ির বাইরে বড় করে লো স্টেজ করা হয়েছে। তার সাথে রয়েছে সফট মিউজিক আর খাওয়া দাওয়ার ব্যবস্থা। আয়াস তার পরিচিত বাংলাদেশি বন্ধু এবং বিজনেস শেয়ার হোল্ডারদেরও ইনভাইট করেছে। এখনই মানুষের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। কত তাদের রূপের ও টাকার বাহার, এই সবই বারান্দা থেকে দাঁড়িয়ে দেখছিল অদ্রি। সে বাহিরের পরিস্থিতি দেখে নাকমুখ কুঁচকে বিরক্তি নিয়ে বলে ওঠে, শালার এটা পার্টি কম জোকারের আড্ডাখানা বেশি মনে হচ্ছে। আরেক পাগল না বুঝে পার্টি দিয়ে বসে আছে। আর কি সাজটাই না দিয়েছে বাড়ির, কিন্তু কি উপলক্ষে দিয়েছে সেটাই তো এখনো খোলাসা করেনি। কে জানে ওই কালসাপের পেটের মধ্যে কি ঘুরে বেড়াচ্ছে। অদ্রি বারান্দা থেকে ভেতরে গিয়ে বেডের উপর বসে পড়ল। তখনই দরজায় কারো কণ্ঠস্বর শুনতে পেল অদ্রি। আসবো। অদ্রি সেদিকে তাকিয়ে দেখতে পেল পরিপাটি হয়ে তূর্ণ দাঁড়িয়ে আছে। যেহেতু তূর্ণের সাথে অদ্রির কোনোরূপ ঝামেলার সৃষ্টি হয়নি, তাই তাদের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আছে। অদ্রি তূর্ণকে দেখে মুচকি হেসে বলে উঠল, আরে তূর্ণ ভাই যে, ভেতরে আসুন। তূর্ণ ভেতরে এগিয়ে গিয়ে আশপাশ দেখে বলে উঠল, নিচে এত বড় একটা পার্টির ব্যবস্থা করা হলো আর তুমি গেলে না যে? অদ্রি বুকের সাথে হাত ভাঁজ করে বলল, ভালো লাগছে না তাই যাইনি। আয়েশের কড়া আদেশ ছিল যে সেখানে খানবাড়ির সবাইকে উপস্থিত থাকতে হবে। অদ্রি তূর্ণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনিও কি সবার মতো আদ্রিয়ান খান আয়াসকে ভয় পান? অদ্রির কথা শুনে তূর্ণ অট্ট হাসিতে মেতে উঠল। আসলে অদ্রি, আমি তুহিল খান তূর্ণ, কাউকে ভয় পাই না। আর তুমি আয়েশের কথা বলছো? হাউ ফানি। তাহলে তার কড়া আদেশের কথা বলেন কেন? আমি কি তাকে ভয় পাই নাকি যে তার কথা মতো কাজ করব? তূর্ণ ভ্রু উঁচিয়ে বলে উঠল, সেটা ঠিক আছে, কিন্তু আমি যে তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম। অদ্রি তূর্ণের কথা শুনে মুচকি হাসল আর ভ্রু নাচিয়ে ইশারায় মজা নিয়ে বলল, তাই নাকি? তা কি গিফট নিয়ে এলেন? তূর্ণ তার হাতে থাকা প্যাকেটটা অদ্রির দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, অদ্রি, অনেক খুঁজে তোমার জন্য এই ড্রেসটা নিয়ে এসেছে। গোল্ডের কাজ করা পুরো ড্রেসে। দেখবে আজকের পার্টিতে তুমি হবে সবার সেরা। তূর্ণের অধরের ওই হাসির দিকে তাকিয়ে অদ্রিও মুচকি হাসি উপহার দিয়ে দিল। অদ্রি একবারও উপলব্ধি করতে পারল না তার ওই সামান্য মুচকি হাসিও তূর্ণকে ঘায়েল করার জন্য যথেষ্ট। অদ্রি গিফটটা তো নিয়ে নিল, কিন্তু এর পেছনের কারণ খুঁজতে গেল না। কারণ তার জানা মতে তূর্ণের সাথে তার ভাই বোনের সম্পর্ক। সেখানে ভাইয়ের উপহার কিভাবে ফিরিয়ে দেয় সে? সন্ধে তারার মতো ঝলমল করছে ইতির সৌন্দর্য, যেন সেও প্রকৃতির শ্রেষ্ঠ নিখুঁত কারুকার্য। ইতি নিজের অধরের হাসি বজায় রাখতে রাখতে অদ্রির দরজার কাছে এগিয়ে এলো। অদ্রির রুমের দরজা ভেতর থেকে বন্ধ, তাই ইতি দরজায় আঘাত করে ডেকে উঠল, কিরে অদ্রি, আর কতক্ষণ? সবাই তো চলে আসলো পার্টিতে, তুই কখন যাবি বলতো? ইতির কণ্ঠ পেতে অদ্রি দরজাটা খুলে দিল। ইতি অদ্রির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল, তুই এখনো তৈরি হসনি কেন? অদ্রি তার মাথার চুলগুলো সেট করতে করতে বলে ওঠে, এই তো হব। ইতি এবার অদ্রির দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, নে এটা পরে নে। অদ্রিও পেছনে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, কি এটা? ভাইয়া দেওয়া ড্রেস। কোন ভাইয়া? তোর মেহরাব ভাই নাকি? তাহলে এটা রাস্তার নর্দমায় ফেলে দিয়ে আয়। এই ড্রেস আমি মরে গেলেও পরবো না। ইতি দুদিকে মাথা নেড়ে বলে উঠল, আরে না না, এটা তো আয়েশ ভাইয়া দিয়েছে তোকে, দেখ আমাকেও দিয়েছে। অদ্রি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে বাঁকা হেসে বলল, বাহ, সূর্য আজ কোন দিক দিয়ে উদিত হয়েছে যে আদ্রিয়ান খান আয়াস আমার জন্য ড্রেস নিয়ে এসছে। যাই হোক, এটা তোর কাছেই রেখে দে। তার দেয়া ড্রেস আমি পরবো না। যে মানুষকে আমি সহ্য করতে পারি না তার দেয়া পোশাক শরীরে জড়ানো মানে নিজেকে কাটার উপর বিছিয়ে দেয়া। ইতি সচরাচর অভিমান বা উচ্চস্বরে কখনোই কথা বলে না, নরম মনের অধিকারিণী সে, কিন্তু এবার বোধ হয় উল্টো দিকে পরিচালিত হলো তার ব্যবহারের ধারা। ইতি বিছানার ওপর প্যাকেটটা রেখে রাগী স্বরে বলে উঠল, আজ তুই এই ড্রেসটাই পরবি। ভাইয়া তোর প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু তুই ভুলে যাস না সে আমাদের বড়, আর বড়রা যখন ভালোবেসে কিছু দেয় তখন সেটা ফিরিয়ে দিতে হয় না। আজ যদি তুই এই পোশাকটা না পরিস তাহলে মরে গেলেও আমাকে বোন বলে ডাকবি না। চাই না তোর আলগা দরদ আমার।
ইতি কথাগুলো বলে হনহন করে বেরিয়ে গেল। আর অদ্রি এখনো হা করে তাকিয়ে আছে। সে তো অবাকের চূড়ায় পৌঁছে গেছে যে ইতি নরম স্বরে ছাড়া কথা বলে না, সে আজ তার উপর তেজ দেখিয়ে গেল। পুরোই রাগিনী লাগছিল তাকে। অদ্রি বিছানার উপর পড়ে থাকা ড্রেসটা হাতে নিয়ে হতাশার শ্বাস ছেড়ে বলে উঠল, দেখুন আদ্রিয়ান খান, আয়াস, দেখুন, দুই চোখ মেলে দেখুন আজ আমার বোনটা আমার দুর্বলতায় আঘাত করে গেল। আপনার দেয়া ড্রেস না পরলে নাকি ও আর আমার সাথে কথা বলবে না। যা শালার কপাল, আপনি জিতে গেলেন আজ, কিন্তু খুব শীঘ্রই আপনার জিত হারে পরিণত হবে। এই আলোকময় সাজসজ্জার কিছুই ইলমার এই কঠিন মনকে আনন্দে লিপ্ত করতে পারছে না। তার চাই একটা শান্তির ঠিকানা, যে ঠিকানায় গেলে মন একাই প্রশান্তিতে ভরে উঠবে। ইলমা তার পরনে গাউনটা দু হাতে উঁচিয়ে খোলা রাস্তায় একা একা হাঁটছে। খানবাড়ির সেই চাকচিক্যময় আয়োজন তার মনকে মিশিয়ে দিয়েছে। তাই সে একটু একা নিরিবিলি প্রকৃতিতে হাঁটতে বেরিয়েছে। কিন্তু তার ভাবনায় একবারও একটা কথা আসলো না, সে যতই ম্যাচিওর হোক না কেন, সে একটা মেয়ে, আর মেয়েরা একা হলে তার উপর কুদৃশ্য পড়বেই। তেমনি কয়েকজন বাজে ছেলে নজর পড়ে গেল ইলমার সুন্দর সাজসজ্জায় পরিপূর্ণ দেহের ওপর। তাদের মধ্যে একজন বলে উঠল, এই দেখ কি হ্যাপি জিনিস মাইরি, উফ কি জজ। পাশের ছেলেটা কুৎসিত বিকৃত করা হাসি দিয়ে বলল, হ মামা ঠিক কইছস। কিরে নিবি নাকি মজা? আরে বেটা আবার চিকেন লাগে, চল একাই আছে, আজ মামুনেরই বাঁচাইবো কেডা। ছেলেগুলো নিজেদের কুৎসিত চিন্তাশীলতা বাস্তবায়ন করার জন্য ইলমার দিকে এগিয়ে গেল। ইলমার পথ আটকে দাঁড়ালো তারা। তা দেখে সহসা ইলমার কপালখানা কুঁচকে গেল। এই কি আপনারা, রাস্তা ছাড়ুন। এত বড় রাস্তাটা কি চোখে পড়ে না? আমার রাস্তা আটকেছেন কেন? একজন ছেলে তার দাড়িতে হাত বুলিয়ে বলে উঠল, তোমার রূপের ঠেলায় চোখ যে রাস্তায় যায় না শোনা। ইলমা কড়া দৃষ্টি নিক্ষেপ করে, তাদের সামনে আঙুল তুলে শাসিয়ে বলল, এই মুখ সামলে কথা বল, নয়তো জিভ ছিঁড়ে নেব। বাজে ছেলে কোথাকার, জানিস আমি কি? আরে বাজে কাজ না করতেই আমরা বাজে হয়ে গেলাম। বাজে খেতাব যখন দিলেই তখন না হয় আর একটু বেশি করেই বাজে হয়ে যাই। এ বলে ছেলেটা ইলমার ওড়না টান দিয়ে ছিনিয়ে নেয়। আরেকজন ইলমার হাত ধরে, সে ওই ছেলেটাকে ধাক্কা মেরে উল্টো দিকে দৌড় শুরু করে দেয়। ছেলেগুলো ইলমার পেছনে দৌড়াচ্ছে আর ইলমা প্রাণপণে পালাচ্ছে। বেশ অনেকটা সময় পর ইলমার ধাক্কা লাগে একটা গাড়ির সঙ্গে। মাথায় আঘাত লেগে সে রাস্তার মধ্যে পড়ে যায়। এই দৃশ্য দেখে গাড়ির মধ্যে থেকে একজন লোক দ্রুত পায়ে বেরিয়ে আসে। বাইরে এসে সে ইলমাকে আঁকড়ে ধরে বলে ওঠে, ফায়ার কুইন, আর ইউ ওকে? ইলমা নিভু নিভু চোখে তাকিয়ে সামনে থাকা ব্যক্তিটিকে দেখে। আরে এ তো তার সেই পরিচিত বিরক্তিকর ব্যক্তিটি। সে আর কেউ না, উদয় মাহতাব উজ্জ্বল। ইলমা কোনো কথা না বলে সামনে রাস্তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। উজ্জ্বল সেদিকে তাকিয়ে দেখতে পায় চারজন ছেলে দৌড়ে এগিয়ে আসে। উজ্জ্বল ইলমাকে আঁকড়ে ধরলে একটি ছেলে বলে ওঠে, এই যে চান্দ, এই মেয়েটা আমাদের জিনিস, ওকে ছেড়ে মানে কেটে পড়তো। জিনিস শব্দটা উজ্জ্বলের কানে পৌঁছাতে সে হাত মুষ্টিবদ্ধ করে রাগী চোখে তাকিয়ে বলে, যদি নিজেদের জীবন প্রিয় হয়ে থাকে তাহলে তোরা এখান থেকে চলে যা। ছেলেগুলো হাসতে হাসতে বলে উঠল, যাবো না, কি করবি তুই? উজ্জ্বল অন্যদিকে ফিরে লম্বা শ্বাস নিজের মধ্যে নিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকিয়ে বাঁকা হাসলো আর ইলমাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল। সে পেছন থেকে তার বন্দুকটা বের করে দুটো ছেলের পায়ে পরপর গুলি করে দিল আর কণ্ঠে রাগ নিয়ে বলে উঠল, জানোয়ারের বাচ্চা, জিনিস কাকে বলছিস? কলিজা ছিঁড়ে হাতে ধরিয়ে দেব। ছেলেগুলো উজ্জ্বলের রাগী রূপ দেখে যে যেভাবে পেরেছে সেভাবেই প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছে। আর উজ্জ্বল নিজেকে কিছুটা ঠান্ডা করে ইলমার সামনে হাঁটু গেড়ে বসে ইলমার গালে হাত রেখে ডেকে উঠল, ফায়ার কুইন, কথা বলো, কি হয়েছে তোমার? ইলমা সাড়া না পেয়ে উজ্জ্বল ইলমাকে কোলে উঠিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। সে গাড়িতে ইলমাকে শুয়ে দিয়ে নিজেও পেছনে বসে পড়ে আর তার গার্ডকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাড়ি চলো। কিন্তু স্যার, মেয়েটাকে তার নিজ বাড়িতে দিয়ে আসবেন না। উজ্জ্বল ধমকে বলে উঠল, মেয়েটা কোথায় যাবে সেটার পরামর্শ কি এখন তোমার থেকে নিতে হবে? না মানে স্যার, একা একটা মেয়ে অচেনা জায়গায় গেলে যদি ভয় পেয়ে যায়। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না।
এক রাত আমার কাছে থাকলে সে অপবিত্র হয়ে যাবে না। আর ভয় পাবে কেন? বাড়ি থেকে বের হওয়ার আগে এই জ্ঞান তার মাথায় ছিল না যে একা একা একটা মেয়ে রাস্তায় বের হওয়াটা ঠিক নয়? যদি মেয়েটার বাড়ির লোক মেয়েটার খোঁজ করে, এতক্ষণ যখন খোঁজ শুরু করেনি তখন আশা করি সারা রাতেও করবে না। এমনিতে আজ খানবাড়িতে বড় পার্টির আয়োজন করা হয়েছে, কেউ খোঁজ করবে না। তুমি গাড়ি চালাও ফার্স্ট। গার্ড আর কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। ইলমা উজ্জ্বলের উরুর ওপর মাথা রেখে শুয়ে আছে, আর উজ্জ্বল দু চোখ মেলে অপলক দৃষ্টিতে ইলমাকে দেখছে। তাকে দেখতে দেখতে উজ্জ্বল হঠাৎ মুচকি হেসে উঠল আর হাঁচকি স্বরে বলল, ফায়ারকয়েন, ইউ লুকিং সো প্রিটি। যেন উপরওয়ালা নিখুঁত সৃষ্টি। কেন এত সুন্দর হতে হবে তোমাকে? ওয়াই? সাদা রঙের গাউন পরে একদম রাজকন্যা সেজে নিচে নামলো অদ্রি। সে সিঁড়ির ওপর থেকেই দেখতে পারছে আয়াস তার বিজনেস হোল্ডারদের সাথে কুশল বিনিময় করছে। অদ্রি দু হাতে গাউনটা উঁচিয়ে ধরে নিচে নামতে লাগলো। সে নামতে সকলের দৃষ্টি চলে গেল তার দিকে। বাড়ি ভর্তি সকল অতিথি নজর এক অদ্রির ওপরে পতিত হলো। সকলের দৃষ্টি অনুসরণ করে আয়াসও সেদিকে তাকালো। তার দৃষ্টি অদ্রির ওপর পড়তেই তার কুঞ্চিত ভ্রুজোড়া সহসা স্বাভাবিক হয়ে গেল। অপলক দৃষ্টিতে সে অদ্রির দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ আয়েশের ঠোঁটে ফুটে উঠেছে স্নিগ্ধ হাসির রেশ, আর সেই সঙ্গে তার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো এক টুকরো শব্দের ধ্বনি, মাশাআল্লাহ। অদ্রি খোলা চুলে একদম পরিরূপে হাজির হয়েছে, মুখে হালকা মেকআপ আর গায়ে হালকা স্টোনের গহনা। আয়াস আজ কাল রঙের ফর্মাল শার্ট প্যান্ট পরে রেডি হয়েছে। আয়াসের দেওয়া ড্রেস যে অদ্রি পরবে সে সেটা আশাই করেনি। সে দু চোখ ভরে অদ্রিকে আপাদ মস্তক দেখে নিল। সে এগিয়ে এসে মুচকি হেসে বলে ওঠে, তেজ রানীকে সাদা রঙে পরীর মতো অনুভব হয় তাহলে। অদ্রি নিজের দিকে একবার তাকিয়ে আয়াসকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমার প্রশংসা করছেন? বাহ, বেশ ভালোই উন্নতি হয়েছে তো। আয়াস হালকা হাসলো, কিন্তু পরক্ষণেই মুখের সামনে হাত ঠেকিয়ে ভাবুকতার সাথে বলে উঠল, সব ঠিক থাকলেও কি যেন ঠিক নেই। কি? আয়াস অদ্রিকে অতিক্রম করে দূরে পড়ে থাকা ফুলের বুকের দিকে এগিয়ে গেল। সেখান থেকে সাদা গোলাপি মিক্স করা কয়েকটা গোলাপ ছিঁড়ে নিয়ে এসে অদ্রির সামনে দাঁড়ালো। অদ্রি আয়াসের পুরুষালী চোখের দিকে তাকিয়ে আছে। আয়াস নিজ হাত দ্বারা অদ্রির কানে ফুল গুজে দিল আর হাত দিয়ে ইশারা করে বলে উঠল, নাও ইউ লুক সো পারফেক্ট। আয়াসের কথা শুনে অদ্রি মুচকি হাসলো আর আয়াসের কাঁধে হাত রেখে তার কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে গেল। আয়াসের শরীরে সেই চিরচেনা পারফিউমের ঘ্রাণে অদ্রি বারংবার মাতোয়ারা হয়ে ওঠে। সে নিজেকে আটকে রেখে আয়াসের কানের কাছে ফিসফিস করে বলে উঠল, পাম দিয়ে লাভ নেই। আপনার দেয়া ড্রেস পরেছি মানে এই নয় যে আমি আপনার বশে চলে এসেছি। আমি অদ্রির রূপেই থাকবো। আমাতে আপনি মাতোয়ারা হলেও আমি অদ্রি আপনাতে বিন্দুমাত্র দুর্বল হয়ে পড়বো না। তাই আপনি জিতে গেছেন এই কথাটা মাথা থেকে জাস্ট আউট করে ফেলে দিন, কারণ দিন শেষে আপনি লুজারেই পরিণত হবেন আদ্রিয়ান খান আয়াস। সো ভেরি স্যাড ফিলিং ফর ইউ। অদ্রি কথাটা বলে বাঁকা হেসে চলে যেতে নিয়েছিল, তখন আয়াস অদ্রির হাত ধরে তাকে আটকে দেয়। সে অদ্রির সামনে দাঁড়িয়ে মাথা কাত করে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, হেই বেবিটাও, এখনো দেখছি বাচ্চায় রয়ে গেছো। তুমি ভুলে কেন চাও আদ্রিয়ান খান আয়াস আসলে কে? আসলে তোমার কোনো দোষ নেই। আমি নিজে এখন নিজের আসল রূপটা সবার সামনে আনিনি। তুমি বললে না আমি আয়াস তোমাকে আমাতে মাতোয়ারা করতে পারবো না। নাও আই গিভ ইউ আ চ্যালেঞ্জ। আমি তোমাকে আমার ভালোবাসা এমন মাতোয়ারা করে তুলবো তুমি আয়াস বিহীন এক সেকেন্ডও থাকতে পারবে না। তখন দেখে নেব কেমন যে আসল লুজারটা কে হয়। খুবই ঠান্ডা মাথায় আয়াস অদ্রিকে যোগ্য জবাবটা দিয়ে গেল। অদ্রির তেজ নিয়ে আয়েশের দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় ইতি অদ্রির হাত ধরে ওকে চুপ থাকার ইশারা দেয়। অদ্রি চুপ তো হয়ে যায়, কিন্তু আয়েশের কণ্ঠ যেন আজ চুপ থাকতে নারাজ। সে পুনরায় অদ্রি ইতির দিকে ঘুরে তাকালো আর জোর গলায় বলে উঠল, ইতি, আজকে পার্টিতে অনেক সম্মানিত অতিথিরা এসছে। সেখানে তোমার বোন যেন কোনো সিন ক্রিয়েট না করে। তাছাড়া তার পায়ে ব্যথার অবসান বোধ হয় এখনো হয়নি। তাই তোমার বোনকে বলে দাও পার্টিতে যেন বেশি লাফালাফি না করে। লাগাম রাখতে বলে দিও, না তো আমি গরম হয়ে যাব। আশা করি
কথাটা তার মাথায় খুব সুন্দর মতো ঢুকে গিয়েছে। আয়াস তার কিছু গেস্টদের সামনে এই কথাটা বলায় অদ্রি খুব অপমানিত বোধ করলো। অদ্রি কোনো কথা না বলে সিঁড়ি ডিঙিয়ে উপরে নিজের ঘরে চলে গেল। অদ্রি নিজ ঘরের বারান্দায় দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তখন আবারও দরজায় নক করে কেউ। অদ্রি পিছু ফিরে দেখতে পেল আসমা খান আর সাজেদা খান দাঁড়িয়ে আছে, আর তাদের সঙ্গে রয়েছে ইতি। অদ্রি কোনো কথা না বলে আবারও মুখ ঘুরিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। আসমা খান ভেতরে এগিয়ে এসে অদ্রিকে তার দিকে ফিরিয়ে বলে উঠলেন, আর কতদিন রাগ মনে এর মধ্যে পুষে রাখবি বলতো? এবার অন্তত সব ভুলে যা। অদ্রি আসমা খানের চোখের দিকে তাকিয়ে বলল,